এটা ইউনুসকে পারবেন, ইউনুসকে সবাই তারা ইউনুসকে পারবে না। খেলা হবে আপনারা দেখবেন এর সাথে খেলতে গেলে আর কি লাগে আমি আলাই কয়েকটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিগত 15 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলনামার প্রতিফলন হলো 5ই আগস্ট। বাংলাদেশ থেকে নীরবে নিরবিচ্ছিন্নভাবে পালিয়ে ভারতে অবস্থান করেন তিনি। এই নেক্কারজনক ঘটনার সাথে জড়িত হওয়ার আকাঙ্ক্ষা ব্যাপকভাবে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের। শেখ হাসিনার ভবিষ্যৎ যতটা খারাপ তার চাইতেও ভয়ঙ্কর এক ভবিষ্যৎ তৈরি হচ্ছে ডক্টর ইউনূসের জন্য, এমন মন্তব্য করে বসেছেন অটোমেটিক্যালি বিএনপির ঊর্ধ্বতন নেতা কর্মীরা ও এনসিপি নেতা কর্মীরা। তাহলে মূলত ডক্টর ইউনূসকে পেঁচানোর জন্যই কি নতুন কোনো ষড়যন্ত্র দেশের ভেতরে চলছে? ডক্টর ইউনূসের ভবিষ্যৎটা কি, আগামী তফসিল এবং নির্বাচনের পর তার অবস্থানটা কি হতে পারে ভয়ঙ্কর, বিস্তারিত জানবো আমরা রিপোর্টে। সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে খালেদ মহিউদ্দিনের যে চরিত্র যেরকম ছাইমেইকে ধরা, আপনি এটা ইউনুসকে পারবেন, ইউনুসের সবাই না না ইউনুসকে পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনুসকেও পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনুসকেও পারা যায় না। আমি যাইতে বলি দাঁড়ান এই প্রশ্ন হাতে জনাব হাতে আমার একটা কৌতূহল আছে। স্বাস্থ্য উপদেষ্টা বলে তো কিছু এক্সিস্ট করে না। স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। না নাই তো সেই আপনারা স্বাস্থ্য উপদেষ্টার ভিতরে 100টা কথা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলেন না কেন? খালেদ ভাই, আমরা যেহেতু অ্যাক্টিভিজম করি, রাস্তায় প্রচুর থাকি, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবার চেষ্টা করি। তাদের এখন পর্যন্ত অনেকের মূল্যায়ন এটা, এই ইন্টারিমের অনেক সমস্যা আছে, কিন্তু এখন পর্যন্ত তারা ইউনূসকে ট্রাস্ট করতে চায় ঠিক ওই কারণে যে তিনি জুলাইয়ের জন্য কিছু করতে চান। কেন হ্যাঁ, একদম আওয়ামী বয়ান হইলো। আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম, ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ, খালি হাসিনা ভালো। হ্যাঁ, একই সিম্পটম তোরে ভাই। আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবাদী আমলের সাথে তুলনা করতে পারবেন? কেন তুলনা করলে কি হবে? আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল, কিন্তু এই সরকার ফেসিবাদী না, কিন্তু হাসিনার চেয়ে অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে ভালো চালাইছে কি খারাপ চালাইছে। আমি যদি দেখি হাদি, আপনি আমাকে বলেন, কালকে আসিফ মাহমুদ সজীব ভাই আমার অনুষ্ঠানে এসে বলছে যে এই সরকারের ভিতরে সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটাকে আমি কি বলবো? ভালো বলবো? আমি বলবো ও আইসা বলছে যে ডিজিএফআই তার জায়গা থেকে ছবি তুইলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে, আমি এটাকে ভালো বলবো এই সরকারকে? যখন আমি জানি যে ডিজিএফআই ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে। খালেদ ভাই, এই সরকারের সবথেকে বেশি সমালোচনা ইনকিলাব মঞ্চের চেয়ে বেশি কেউ করে নাই। শব্দ ধরে ধরে, বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি জাস্ট পত্রিকা দেখেন, আপনি মিডিয়া দেখেন, কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা, আপনি যখন একটু আগে বললো না যে এই যে ভাই একটু আগে বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান যে উত্তরের মেয়র সে যোগ্য না, তাহলে আসলে যোগ্যতাটা কি? তখন ভাই বললো যে ধরে নিচ্ছি তারা চোর, মানে ধরেন খোকা ভাইয়ের কথা বলেছে, আদিক সাহেবের কথা বলেছে, এর মানে মাসুদ ভাই বলছেন ধরে নিচ্ছি চোর, এর মানে কি চোর ধরে নেওয়া লাগবে? তারা চোর না। আমি আপনাকে বলি, আপনি অনেক জনপ্রিয় মানুষ, প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে, কিন্তু আপনি কিন্তু মানে আমি জানি না মানে আপনি খেয়াল করতেছেন কিনা, ধরে নেই চোরের পাশাপাশি উনি যে কথার উপর স্ট্রেস দিচ্ছেন সেইটা হচ্ছে যে উনারা একটা সিস্টেমের মধ্যে আসছেন, ভোট বা ভোটের নামে প্রহসনের নামে, ভোটের নামে প্রহসনের নামে। আর উনি আসছেন আর এজাজ সাহেব আসছেন কালকে আসিফ মাহমুদ সজীব ভাই বলছে যেটা সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আমাকে দিয়ে, মানে আমি এটা এক্সিকিউট করছি মাত্র। এখন খালেদ ভাই, এটা কি আপনার কাছে ভালো সিস্টেম লাগতেছে? হাদি, আমার কাছে ভালো উত্তর আছে, আমার কাছে ভীষণ ভালো উত্তর আছে, আমি দিব না। যদি আমি সরকারের স্পোকসপারসন হইতাম আজকে, আমি যদি শফিক ভাই হইতাম অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম, তাইলে আমি উত্তরগুলো দিতাম। কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এই সরকারের আমি তো হাজারটা ক্রিটিক করি, সুতরাং আমি তাকে ডিফেন্ড করব না। এক নম্বরে হলো ভাই যেটা বললেন যে মাহমুদুর রহমান সাংবাদিক না, আমি খালেদ ভাইয়ের কাছে বিনীতভাবে জানতে চাই, মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাই, বাংলাদেশের যে সাংবাদিকতার নীতি নৈতিকতা আছে বা নীতিমালা নিশ্চয়ই আছে, পিএডি আছে, প্রেস ক্লাব আছে, আর অন্যান্য যে মিডিয়া আছে, মানে প্রতিষ্ঠান আছে, এইখানে এক্স্যাক্টলি এই সাংবাদিক হয়ে ওঠার যে নিয়ম, এইখানে কি কি নীতিমালা আছে, যেই যে নীতিমালা মাহমুদুর রহমান ভায়োলেট করে আমার দেশের সম্পাদক হয়েছেন। নাম্বার 2, মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক হওয়ার বহুদিন আগে থেকে বিবিসি বাংলার সাবেক বড় সাংবাদিক এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব সাংবাদিক আতাউস সামাদের মতো মানুষ, যিনি আমার দেশের দীর্ঘদিন উপদেষ্টা সম্পাদক ছিলেন, তার পাশে বসে বসে কাজ শিখেছেন। নাম্বার 3, আমার দেশ তিনি কোনোদিন দখল করেন নাই, তাকে সবাই মিলে আমার দেশ দিয়েছে যে প্লিজ আপনি চালান, পত্রিকাটা বন্ধ হয়ে গেছে। জুলাই যোদ্ধাদের যারা আহত রয়েছেন, নিহত রয়েছেন, তাদের প্রতি যে সঠিক সম্মান বা সম্মানীর ব্যবহারটা সরকার করতে পারলো না, এর জন্য আপনি আসলে কারে দায়ী করেন? এটার জন্য তো আসলে কোনো ভিতরে ষড়যন্ত্র ডিজিএফআই এর কোনো কিছু দরকার নাই। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই যথেষ্ট ছিল এবং এগুলি ইজি, মানে আমাদের চোখের সামনে হয়েছে, রেকর্ডেড আছে, এগুলি ইজি ছিল। এর জন্য আপনি কাকে দায়ী করেন? আর এই যে গালিগালাজ, মব, এই বিভিন্ন জায়গায় আইন নিজের হাতে তুলে নেওয়া, এই জায়গাগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন? জনাব হাদি। ওকে ভাই, ব্যাপার হলো যেটা ওই 1 মিনিটে বলে রাখা, ভাই যেটা বললেন ওই মাহমুদ ভাইয়ের প্রশ্ন নাই সামনে বলি, পৃথিবীতে এরকম 1 ঘন্টা আলাপ করা যাবে যে অসংখ্য বড় বড় মিডিয়া হাউস আছে যার প্রধান সম্পাদক অন্য প্রফেশনে ছিলেন, তারপরে সেখানে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিজের যোগ্যতায়। এটা হলো একটা ব্যাপার। নাম্বার 2,
দ্বিতীয় প্রশ্নটা আমি ভাই আপনাকে যেটা কাইন্ডলি একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এই যে জুলাই যোদ্ধা বলি, জুলাইয়ের শহীদ বলি, আহত বলি, তাদের ব্যাপারে সরকারের দেখেন কমপক্ষে 1000-এর বেশি অন স্ক্রিন বলেছি, আমাদের কাছে রেকর্ড আছে। এই সরকারের এখন পর্যন্ত সব থেকে যে বড় ব্যর্থতা, যেই গণ অভ্যুত্থানের স্পিরিট, যেই শহীদদের রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে, সে তাদের প্রতি সুবিচার করতে পারে নাই। প্রথমত কি পারে নাই, এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন, এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটাবেজে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায়, তার অবস্থা কি, তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে, এর কি ন্যাশনাল একটা ডেটাবেজ? 1000 বার বলেছি, বিদেশি প্রবাসী অনেক ভাইয়েরা তাদেরকে সাহায্য করতে চায়, ঠিক কিভাবে করবে? সরকারের একটা জাতীয় ডেটাবেজ থাকবে, অমুক শহীদ এই কয়জন পরিবারের সদস্য মারা গেছে এবং তার পরিবারের এই অবস্থাটাকে পুনর্বাসন করতে পারে না। হাদি যা ছোট করে বলি, এই ব্যর্থতার কথা আপনি অনেকবার বলেছেন, আপনার মুখে আমি অনেকবার শুনেছি। আপনি যদি কারণটা বলতেন যে সরকার এটা করবে না কেন, সরকার তো ওইটাই সরকারের এক্স্যাক্টলি দুইটা কারণ। এক্স্যাক্টলি কারণ ভাই দুইটা। কি কারণে? হ্যাঁ, নাম্বার 1, এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র 2-3 জন ছাড়া আর কোন উপদেষ্টা নাই যারা হাসিনার ফ্যাসিবাদী আমলে ভীষণভাবে নির্যাতিত হয়েছে। এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে। একমাত্র প্রফেসর ইউনূস 10 তালা হাসিনা বাবাইছে তারে, এই কয়েকটা কষ্ট তার আছে। আদিলুর রহমান শুক্র ভাই জেল খেটেছেন। এছাড়া ওই একজনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন বন্যা আপা, রেজনা চৌধুরী আপা, ওনার হাজবেন্ডকে গুম করা হয়েছিল। এছাড়া বিভিন্ন এম্বাসি থেকে, বিভিন্ন পলিটিক্যাল স্টেক থেকে, যেভাবে হোক, এটা তো আমাদের কালেক্টিভ ব্যর্থতা। আমরা বিপ্লবী জুলাইতে চোখের সামনে একটা ছেলে মারা গেছে, চোখের সামনে একটা ছেলে চোখে গুলি খায় বেডে কাটাইতেছে, এইটাতে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন? আমি তো সাধারণ মানুষ হিসাবে, সন্তান আহত হইলে, হ্যাঁ সন্তান আহত সাধারণ মানুষ হিসেবেই তার পাশে গিয়ে দাঁড়াবো। মানে এটা তো কোনো যুক্তি, মানে এটা তো এইটা তো আপনি দাঁড়াবেন ভাই। এখন আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি খালিদ ভাই, আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি, আপনার যদি সম্ভব হয় আপনি স্বাস্থ্য উপদেষ্টার সাথে একদিন একটা শো করেন। আমরা 1000 বার বলেছি স্বাস্থ্য উপদেষ্টা উনি ভদ্রমহিলা, লোক ভালো, উনি নিজে অসুস্থ, ওনার ডায়াবেটিসের ইনে লাগে 2 ঘন্টা পর পর, উনি কিভাবে যাবেন? এটা স্বাস্থ্য উপদেষ্টা না, ইনি 1000 টাকা হাতে জনাব হাতে। আমার একটা কৌতূহল আছে, স্বাস্থ্য উপদেষ্টা বলে তো কিছু এক্সিস্ট করে না, স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা জানবো যে ডক্টর ইউনূসের শাসন আমলটা বর্তমান নাগরিকেরা কেমন ভাবে নিচ্ছে বাংলাদেশে, কেন তার প্রতি আশ্বাস বিশ্বস্ততা হারিয়ে ফেলছে সাধারণ জনগণ, কেনই বা অন্তর্বর্তী সরকার নিজেই এখন হতাশা প্রকাশ করছেন বিগত সময়ের জন্য। আসুন কি আছে বাংলাদেশের ভবিষ্যৎ, বিস্তারিত তথ্যে জানবো রিপোর্টে। খেলা হবে, আপনারা দেখবেন। এর সাথে খেলতে গেলে আর কি লাগবে, আমি আলাই কয় কি। পুরান ঢাকার ভাষা ভাল লাগে মাঝে মাঝে, তবে আমার কাছে বেশি ভাল লাগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, মাঝে মাঝে অনেক মজা করে কথা বলেন। ইভেন প্রথম দিকে ওনারা নিয়ে একটু অ্যালার্জি আমারও ছিল, বাট লাস্ট কয়েক মাস উনি যেভাবে কাজ করছেন, বিভিন্ন জায়গায় লাল গালিচা অ্যাভয়েড করছেন, তেলবাজি ফুলটুল দেওয়া অ্যাভয়েড করছেন, তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ যে একজন উপদেষ্টা তিনি পারফেক্টলি যদি কাজ করতে চান এভাবে অনেকটা সরল ভাবেই কথা বলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। কথা বলছি গত পরশুদিন থেকে সম্ভবত এই ঘটনার সূত্রপাত হলো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না ডাক দিলেন কে? নাসিরউদ্দিন পাটোয়ারির এই ডাকের পরে জামাতের তো একটা অবস্থান আছে। এর মাঝখানে গতকালকে এনসিপির যে বৈঠক হলো বা প্রোগ্রাম একটা দেখলাম আমরা, সেখানে আপনি হাসনাত আব্দুল্লাহর বক্তব্য দেখেন, আপনি কি বলা হয় যে হান্নান মাসুদের বক্তব্য দেখেন, আরো যারা আছে যারা বক্তব্য দিল, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দেখেন, বিএনপির তারিখ যে একদম সমান করে ফেলছে। তো এই যে অবস্থা, নির্বাচন হতে দিবে না, যদি হয় গণ অধিকার পরিষদ নির্বাচন হবে। তো ডক্টর ইউনূসের সিদ্ধান্ত কি? ডক্টর ইউনূসের সিদ্ধান্ত ক্লিয়ার, খুবই ক্লিয়ার। ওনার যিনি প্রেস উইং আছেন, মানে শফিক ভাই, তিনি তো একটা বার্তা দিচ্ছেন যে এই দেশে এই মুহূর্তে কোন শক্তি নেই নির্বাচন ঠেকায়, প্রধান উপদেষ্টা যা বলছে তাই হবে। এখন এনসিপি তো বলতেছে নির্বাচন হতে দিবে না, তারা এমনি এমনি হইলে তারা হইতে দিবে। এখন এটা তো সরকার করবে না, নতুন সংবিধানে যাবে না। এখন তাহলে কি নির্বাচন হবে না? না, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আরে চৌধুরী সাহেব, হ্যাঁ খেয়াল আছে বাংলা সিনেমার সেই চৌধুরী ডায়লগটা, যাই হোক, তো তিনি বলছেন জনগণ নির্বাচনমুখী হলে সেই জনগণের কাঁধে না এই চোয়াল ফালানো হচ্ছে। জনগণ নির্বাচনমুখী হলে কোন শক্তি নির্বাচনে বাধা দিতে পারবে না। এখন জনগণ বলতে কোন জনগণ? আমার এই প্রশ্নটার উত্তর আমি কোন মানে জায়গা থেকে পাই না, আপনাদের কাছে আসেনি। এই দেশে কি নিরপেক্ষ কোন জনগণ আছে? নাই। প্রত্যেকে কোন না কোন দলের সাপোর্টার, প্রত্যক্ষ পরোক্ষ অথবা ভাল লাগে, এই লেভেলে কিন্তু সবাই আসি, তাই না? তো সেই ক্ষেত্রে কোন জনগণ? তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার উপরে আমাদের কোন ধরনের কথা নেই। স্যার যেই তারিখে বলছে
যেই মাসে বলছে সেই মাসেই নির্বাচন হবে। এখানে কে কি বলল তা শোনার কোনো দরকার নেই। সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আপনার মানে এখন তো বিভিন্ন জায়গা থেকে জামাতও পিআর না হলে নির্বাচনে যাবে না, মাঠে নামার ঘোষণা, আবার প্রতি বিপ্লবের কথা শোনা যাচ্ছে। তো সবকিছু মিলে বিএনপি একমাত্র দল যারা শতভাগ নির্বাচনকে সাপোর্ট দিচ্ছে বা সরকারকে সাধুবাদ জানাচ্ছে। তো এই পরিস্থিতিতে নির্বাচনটা হবে কিনা একটা সংখ্যা কিন্তু চলে আসছে। তো বলছেন জনগণ যখন নির্বাচনের দিকে যাবে তখন কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার। তার মানে নির্বাচন হচ্ছে, এমনকি নির্বাচনকে নিয়ে সরকারের সাথে এনসিপির একটা কনফ্লিক্ট কিন্তু তৈরি হতে যাচ্ছে, এমনকি বড় ধরনের কনফ্লিক্ট হবে। এনসিপি যা বলে এই পর্যন্ত তা কিন্তু মোটামুটি অনেক সময় কইরা আসছে, তবে সেটা অন্যান্য প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেজদা দেওয়া, তারপর হচ্ছে যে ওহিনাজিল করা, বাংলাদেশ না সারা পৃথিবীতে এসে নাকি ডক্টর ইউনূস একজন রাষ্ট্রপ্রধান যিনি ক্ষমতায় থাকা অবস্থায় বৈঠক করছেন গিয়ে লন্ডনে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে। তো তোমাদের সাথেও তো করছে, মিনিটে মিনিটে করে, উপদেষ্টা থাকাকালীন করতেছে, এমনে করতেছে, হেমনে করতেছে, এমনি সাপোর্ট দিচ্ছে। তো এগুলা যখন দিচ্ছে মানে এগুলাতে সরকারের দ্বিচারিতা আসতেছে না? ইজ ইট শুধু এনসিপির কোন সিদ্ধান্তের বাইরে গেলেই মনে হয় যে না বাংলাদেশে আর কোন দেশপ্রেমিক নেই, আমরা 5-7 জন আমরাই দেশপ্রেমিক এই দেশে? বিষয়টা এরকম। নির্বাচন হতে হবে মানে অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, এগুলো কিন্তু আওয়ামী লীগের সাথে উড়া গেছে গা। দেশের নির্বাচন দরকার। মানুষ এখন অনেক কিছু বুঝতে শুরু করছে, তবে সরকার বনাম এনসিপি একটা বড় সংঘর্ষ ঘটতে পারে, দেখা যাক কি হয়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।